আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম আরেকটা সলভ ক্লাস নিয়ে। তোমরা তো হায়ার ম্যাথ ফার্স্ট যে এক্সাম ছিল ওইটার পরে জেনারেল ম্যাথের ফোর্থ এক্সামটাও দিছো। তো হয়তো আশা করি আমি জেনারেল ম্যাথের ফোর্থ এক্সামটাও তোমাদের কাছে বেশি হার্ড লাগে নাই। তো আজকে আমরা দেখি জেনারেল ম্যাথ ফোর্থ এক্সামের যে এমসিকিউ গুলো ছিল সবগুলো সলভ করার ট্রাই করি। আচ্ছা, তো আমাদের হাতে ফার্স্ট যে এমসিকিউটা আছে ওটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া, যেটাতে একটা এবিসি সমবাহু ত্রিভুজ আছে। বলা হয়েছে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এও হলে অ্যাঙ্গেল এওসি কত হবে। আচ্ছা ফাইন। এখন ফার্স্টে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এটা একটা সমবাহু ত্রিভুজ, এন্ড সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, তিন কোণের মানই সমান এবং তিনটার মানই কত হবে, 60 ডিগ্রি। সো বেসিক্যালি এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এন্ড এই অ্যাঙ্গেলটা, এই তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে, 60 ডিগ্রি। এখন যেহেতু একটা জিনিস খেয়াল করা যায় যে এই যে এসি চাপটা আছে, এই এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা, এসি চাপের উপর, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এখানে হচ্ছে অ্যাঙ্গেল এওসি। আর বৃত্তস্থ কোণ কোনটা বলতো, বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। এখন আমরা বেসিক্যালি একটা জিনিস পড়ছি যে কেন্দ্রস্থ কোণের মান কত হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাইলে অ্যাঙ্গেল এওসি এটার ভ্যালু কত হবে, আমাদের যে বৃত্তস্থ কোণ দেওয়া আছে, বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এবিসি এটার দ্বিগুণ। এখন আমরা অলরেডি জানি এবিসি এর মান হচ্ছে কত, 60 ডিগ্রি। তাইলে এওসি এর মান কত হবে, 60 ইন্টু 2 তথা 120 ডিগ্রি। সো অ্যান্সার ইজ অপশন সি। ওকে, এখন নেক্সট এমসিকিউতে আগাই। এরপরে বলা হয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের অনেকেরই ভুল হয়। সো এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি যে কোশ্চেনে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি। তো ফার্স্টে বলা হয়েছে এখানে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট একটা চাপ। তো ধরো এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। এখন এটা থেকে ছোট চাপ যদি আমি নেই, চাপটা কেমন হবে, কিছুটা এমন না, চাপটা হবে তোমার কিছুটা এমন। আচ্ছা, এখন ছোট চাপে অন্তর্লিখিত কোণ বলতে এখানে কি বোঝাইতেছে, এখানে বেসিক্যালি বোঝাচ্ছে যে এই যে চাপের যে এই মাথা এন্ড এই যে এই মাথা আছে, এই দুই মাথাটা বৃত্তচাপের একটা পয়েন্ট, মিডল পয়েন্টের সাথে কানেক্টেড থাকবে। কানেক্টেড হয়ে একটা এখানে কি বানাবে, একটা বৃত্তস্থ কোণ বানাবে। তো আমরা বেসিক্যালি যদি এখানে চিত্রটা ভালো করে তাকাই, দেখেই বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আসলে 90 ডিগ্রি থেকে অলওয়েজ বড় আসবে। বা আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা আগে একটা অধিচাপ কনসিডার করি। এই ধর একটা অধিচাপ, অধিচাপের ক্ষেত্রে কি হবে, বৃত্তস্থ কোণটা কি আসবে, 90 ডিগ্রি থেকে ছোট আসতেছে না। তাহলে ঠিক সেম ভাবে অধিচাপের অপোজিট কেস, এটা কি উপচাপ, উপচাপের জন্য কি আসবে, অ্যাঙ্গেলটা আসবে 90 ডিগ্রি থেকে অনেক বড়, তথা কি হবে, স্থূলকোণ। তো এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপরে বলা হয়েছে একটা সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। আচ্ছা, ভালো কোশ্চেন। এখন আমাদের কাছে ধরো দৈর্ঘ্য, ভূমি আর উচ্চতা দেওয়া আছে সামান্তরিকটার, বা সামান্তরিকটার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কি সামান্তরিকটা আমরা আঁকতে পারবো? ধরো এই একটা বাহু আর এই একটা বাহু এরকম দেওয়া আছে, বাট এই যে আমরা তো অ্যাঙ্গেলটা জানি না, অ্যাঙ্গেলটা না জানি কি আমরা সামান্তরিকটা আঁকা যাবে না, আঁকা যাবে না। আমাদের কি লাগবে, এই মাঝের অ্যাঙ্গেলটাও লাগবে। সো বেসিক্যালি একটা সামান্তরিক আঁকতে কতটা নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন, এটার অ্যান্সার হবে 3টা। কারণ জাস্ট দুইটা বাহু বা জাস্ট দুইটা কোণ দিয়ে তো আমরা সামান্তরিকটা আঁকতে পারবো না। তো এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, ভালো কথা। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে বলা আছে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি ও এসি হচ্ছে বৃত্তের দুটো স্পর্শক, আর বিএসি অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া হয়েছে, বিএসি বলা হয়েছে 60 ডিগ্রি। এখন আমাদের কাছে চাওয়া হয়েছে বিওসি এর মান কত। আচ্ছা, ভালো কথা। বিওসি বলতে আমাদের এই অ্যাঙ্গেলটাকে বোঝানো হয়েছে, তাই না? এখন একটা জিনিসটা আমরা জানি যে একটা চতুর্ভুজ যে শেপই হোক না কেন, ওটা চার কোণের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি না? এখন এই অ্যাঙ্গেলটা কিন্তু কোয়েশ্চেনে অলরেডি বলে দিয়ে রাখছে কত, 60 ডিগ্রি। এন্ড আমরা একটা জিনিস অলরেডি জানার কথা, ধরো এই যে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে আমি একটা ব্যাসার্ধ আঁকলাম, আর আমরা যদি একটা স্পর্শক নেই বৃত্তটার উপরে,
ধরো আমরা একটা স্পর্শক আঁকছি, এখন এই যে স্পর্শক আর এই যে ব্যাসার্ধ যে পয়েন্টে কানেক্ট হইতেছে, এই পয়েন্টে এখানে অলওয়েজ কি অ্যাঙ্গেল তৈরি হয়, এখানে অলওয়েজ একটা সমকোণ তৈরি হবে। কারণ কি, অলওয়েজ ব্যাসার্ধ আর ওই ব্যাসার্ধ যে বিন্দুতে বৃত্তটাকে ছেদ করতেছে ওই বিন্দুতে আমরা যখন স্পর্শক আঁকবো, স্পর্শক আর ব্যাসার্ধ কি হয়, পরস্পরের উপর লম্ব হয়। এর মানে হইতেছে এইখানে যে ও এ বি ও অ্যাঙ্গেল আছে এটা কি 90 ডিগ্রি, আবার এসি ও অ্যাঙ্গেল আছে এটাও কত 90 ডিগ্রি। এখন এ অ্যাঙ্গেলটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে 4 নাম্বার অ্যাঙ্গেলটাকে বের করা খুব সোজা না? 4 নাম্বার অ্যাঙ্গেল বিওসি, বিওসি অ্যাকচুয়ালি কত হবে 360 মাইনাস 90 হচ্ছে 180 প্লাস 60 হচ্ছে কত 240, তাহলে বিওসি আসে কত আমাদের 120 ডিগ্রি। 120 ডিগ্রি অপশনে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এইবার আমরা নেক্সট কোশ্চেনটাতে আসি। নেক্সট কোশ্চেনটাতে আবার সেম উদ্দীপকই দেওয়া, জাস্ট এবার তিনটা শর্ত দাও, আমাদেরকে চেক করতে হবে কোন শর্ত দুইটা অ্যাকচুয়ালি কারেক্ট। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমাদেরকে বলা হয়েছে অ্যাঙ্গেল বিডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি, এটা সত্য কিনা। ওকে, তো একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে বিসি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি বিওসি না? আর এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত বিডিসি। একটু আগে আমরা বের করছি এই অ্যাঙ্গেলটা কত আসছে 120 ডিগ্রি আসবে, এটা আসে আমাদের 120 ডিগ্রি। এখন বৃত্তস্থ কোণ কি হয় অলওয়েজ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে বিডিসি অ্যাঙ্গেল আমাদের কত আসবে 60 ডিগ্রি। এন্ড এই পাশে তাকায় দেখো অলরেডি বলা আছে উদ্দীপকে বিএসি কত 60 ডিগ্রি। এখন বিএসি যদি 60 ডিগ্রি হয় তাহলে কি অ্যাকচুয়ালি এই দুটা সমান, স্টেটমেন্টটা কারেক্ট। ওকে, এরপর আমরা দেখি নেক্সট স্টেটমেন্টটার দিকে তাকাই, যে বলা আছে অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 2 ইনটু বিএসি। আবার সেম জিনিস আমরা অলরেডি বের করে রাখছি, বিওসি 120 ডিগ্রি আর 2 ইনটু বিএসি 2 ইনটু 60 করলে কত হবে 120 ডিগ্রি আসবে। এর মানে কি এটাও কারেক্ট। এরপরে আমরা থার্ড অপশনটাতে আসি। থার্ড অপশনটা করার জন্য আচ্ছা চিত্রটাকে মুছে দিই যাতে সবার বুঝতে সুবিধা হয়, এই পার্টটুকু লেখাগুলো মুছে দিই। তো ফার্স্টে আমরা এই শর্তটা প্রমাণ করার জন্য একটা কাজ করি, এখানে যে বিডিসি ত্রিভুজ আছে এটাকে আমরা আলাদা করে নিই, আলাদা করে একটা ত্রিভুজ এঁকে নিলাম বি ডি সি। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি, ত্রিভুজটা যেমনই হোক না কেন অলওয়েজ কি হবে 180 ডিগ্রি, তাই না? তো আমরা ওই শর্তটা এখানে একটু অ্যাপ্লাই করে দেখি, আমাদের কাছে কি কি অ্যাঙ্গেল আছে দেখি তো আমরা। আচ্ছা চিত্রটা একটু ভুলেছি, এখানে হবে ডি আর নিচেরটা হবে সি। এখানে আমাদের কাছে একটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল বিডিসি, দেন আছে প্লাস অ্যাঙ্গেল ডিবিসি, দেন আছে অ্যাঙ্গেল বিসিডি। এই তিনটাকে যোগ করলে আমরা কি পাবো 180 ডিগ্রি পাবো, তাই না? এখন কোশ্চেনে আমাদের কাছে লেফট হ্যান্ড সাইডে কি আছে, শর্তটাতে আছে অ্যাঙ্গেল বিসিডি আর অ্যাঙ্গেল ডিবিসি। তো আমরা অনুযায়ী সাজাই নেই, অ্যাঙ্গেল ডিবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, আর যে আরেকটা অ্যাঙ্গেল আছে আমাদের ওটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিই, তাহলে কি হবে মাইনাস অ্যাঙ্গেল বিডিসি। ওকে, এখন এই যে বিডিসি অ্যাঙ্গেল এটার মানও কিন্তু আমরা একটু আগে বের করছি, এটার মান কত হবে আমাদের, এটার মান আসবে আমাদের 60 ডিগ্রি। এটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে অ্যান্সারটা বেসিক্যালি কত হবে, এখানে আসবে আমাদের 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 120 ডিগ্রি, যেটা কিনা আমাদের অ্যাঙ্গেল বিওসি এর ভ্যালু। এর মানে কি থার্ড শর্তটাও কারেক্ট এন্ড অ্যাকচুয়ালি অপশন ডি হবে অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে আগাই। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আচ্ছা, তো আমরা হয়তো একটা শর্ত অনেকেই পড়ছি যে একটা ত্রিভুজে তিনটা বাহু যদি এ বি সি থাকে, ত্রিভুজ হওয়ার জন্য অবশ্যই এ প্লাস বি সি এর থেকে কি বড় হইতে হবে।
এই শর্তটা যদি অ্যাপ্লাইড না হয় তাহলে কিন্তু এটা ত্রিভুজ হবে না। যে কোনো দুই বাহুর সমষ্টি কি হইতে হবে, তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। তো এইভাবে আমরা মিলাই দেখি যে সব ক্ষেত্রে এই কেসটা হোল্ড করে কিনা। ফার্স্টে কি আছে, 5 আর 6 সেন্টিমিটার, এই দুটাকে যোগ করলে কত হবে, 11 সেন্টিমিটার। এর মানে কি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে ছোট আসতেছে, তাহলে কি এটা অ্যাকচুয়ালি ত্রিভুজ হবে না, এটা কোনো ত্রিভুজ হবে না। এরপরে যে সেকেন্ড অপশনটা আছে ওখানে কি 6 সেন্টিমিটার ফার্স্ট বাহুর দৈর্ঘ্য, এরপর 7, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 13 সেন্টিমিটার। বাট এখানে কত আছে, আবার 18 সেন্টিমিটার, তাহলেও কি ছোট আসতেছে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। এরপর যে অপশন আছে এখানে দেওয়া আছে 7 আর 9 সেন্টিমিটার, এই দুটাকে যোগ করলে কত হবে, 16 সেন্টিমিটার, যেটা কি এগেইন তৃতীয় বাহুটার থেকে ছোট আসতেছে, এর মানে এটাও হবে না। তাহলে বাকি থাকে আমাদের অপশন ডি, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে যদি আমরা মিলাই দেখি 6 আর 9 যোগ করলে কত হবে, 15, যেটা এই বাহুর থেকে বড়। আবার 9 আর 13 যোগ করলে কত হবে, 22, যেটা এই বাহুর থেকে বড়। আবার 6 আর 13 যোগ করলে হবে 19, যেটা এই বাহুর থেকে বড়। তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি করবে। এরপরে বলা আছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য যদি 18 সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, খুবই ইজি একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাতে বলা হয়েছে বেসিক্যালি আমার কাছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, মানে কি এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই দুটার দৈর্ঘ্য সমান, এন্ড এই দুটার দৈর্ঘ্য হচ্ছে কত, 18 সেন্টিমিটার। এখন খুবই বেসিক সূত্র আমাদের, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি উচ্চতা। তো এর মানে এরিয়াটা আমাদের কত আসবে, হাফ ইন্টু 18 ইন্টু 18, যেটা বের করলে আমাদের অ্যান্সার আসবে শেষ পর্যন্ত কত আসবে, 162 আসবে। তো অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপরে নেক্সট অপশনে আগাই আমরা, নেক্সট কোশ্চেনে আবার একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে পরবর্তী দুটা কোশ্চেনের উত্তর দিতে আমাদের। এখন ফার্স্টে উদ্দীপকটা আমরা দেখি কি কি দেওয়া আছে আমাদের কাছে। একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেওয়া, বৃত্তে বলা আছে যে বিই ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, মানে এই অংশটুকুর দৈর্ঘ্য আমাদের কোশ্চেনে দিয়ে রাখছে যে দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেন্টিমিটার। এরপরে বলা হয়েছে যদি ও ই আর ও এফ সমান হয় তাহলে সিডি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, ও ই এন্ড ও এফ সমান কেন বলা হয়েছে বা এটাতে কি বোঝানো হয়েছে বেসিক্যালি, ওটা আমরা বুঝা ট্রাই করি ফার্স্ট। তোমরা হয়তো এই উপপাদ্যটা অলরেডি জানো যে ধরো আমাদের কাছে একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে দুইটা জ্যা অঙ্কন করা, এন্ড বৃত্তের কেন্দ্র থেকে জ্যা দুটার যে দূরত্ব, মানে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা আর এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ধরো সমান, দুইটাই হচ্ছে এ। যদি সমান হয় তাহলে কি হবে, জ্যা দুটার দৈর্ঘ্যও সমান হবে। এন্ড কোশ্চেনে আমাদের বেসিক্যালি এই জিনিসটাই বলে দেওয়া হয়েছে। এর মানে কি বলা হয়েছে যে আসলে জ্যা দুটার দৈর্ঘ্য সমান। তো সিডি জ্যার যে দৈর্ঘ্য হবে এবি জ্যার সেম দৈর্ঘ্য হবে, সো আমরা এবি জ্যার দৈর্ঘ্যটাই বের করে ফেলি। এই জ্যায়ের সাথে এখান থেকে কেন্দ্র থেকে আমরা যে রেখাটা অঙ্কন করছি, রেখাটা কি লম্ব হয়েছে, লম্ব হওয়া মানে কি এটা জ্যাটাকে দুইটা ভাগে সমদ্বিখণ্ডিত করছে। এর মানে হচ্ছে এই ভাগটা এবং এই ভাগটা, এই দুইটার কি হবে, মান সমান হবে। এখন এই দুইটার মান যদি সমান হয়, বি এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে এ বি এর মান কত হবে, 2 ইন্টু বি হবে। তাহলে এ বি এর মান কত আসতেছে আমাদের, 8 সেন্টিমিটার আসবে। 8 সেন্টিমিটার আসে মানে সিডির মানও কত, 8 সেন্টিমিটার। এরপর আবার নেক্সট কোশ্চেনে এই যে এবার বলে দেওয়া হয়েছে যে এবার জ্যা দুটা সমান বলা হয়েছে, এ বি আর সিডি সমান, এবং বলা হয়েছে ও ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, তাহলে বৃত্তটার ব্যাস কত। আচ্ছা, খুবই ভালো একটা কোশ্চেন, তো আমরা এটা বোঝার চেষ্টা করি। তো এই আমাদের হাতে একটা বৃত্ত আছে, বৃত্তটা কেন্দ্র ধরি এটা, আর এই যে এই ওই লেন্থটা আমাদের কাছে দেওয়া আছে 3 সেন্টিমিটার। দেন বি দৈর্ঘ্যটাও কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, বি দৈর্ঘ্যটা কত, 4 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এখন আমি যদি এই যে এই সি পয়েন্ট আর বি পয়েন্টকে কানেক্ট করি কেন্দ্র দিয়ে,
তাহলে আমি এটা কি পাবো, বৃত্তটার ব্যাস পায়ে যাব না। এখন এই অংশটা আর এই অংশটা দৈর্ঘ্য তো সমান হবে, তাহলে আমি জাস্ট এই অংশটুকু অর্থাৎ বৃত্তটা যে ব্যাসার্ধটা বের করার ট্রাই করি। ব্যাসার্ধটা বের করার জন্য আমি এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা কানেক্ট করে দিলাম, এটা বি পয়েন্ট। অলরেডি আমরা কি জানি, কোশ্চেনে বলাই আছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাই তাকায় দেখো কি, এটা পিথাগোরাসের বেসিক সূত্র না? ভূমি দেওয়া আর উচ্চতা দেওয়া, জাস্ট অতিভুজটা বের করা লাগবে। অতিভুজটা কি হবে? অতিভুজটা হবে আমাদের রুট ওভার ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, মানে কত, রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু অ্যান্সার আসবে 5। এর মানে বৃত্তটার ব্যাসার্ধ 5। এখন বৃত্তটার ব্যাসার্ধ যদি 5 হয়, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল সরি ব্যাস কত হবে? ব্যাস হবে আমাদের 10 সেন্টিমিটার। এরপরে বলা হয়েছে কোন একটা ত্রিভুজে কয়টা বহিবৃত্ত আঁকা যায়। এটা আমরা দেখি। ধরো এই যে আমাদের হাতে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা আমরা এই বাহুটাকে প্রসারিত করলাম, পরে এখানে একটা বহিবৃত্ত আঁকতে পারি না আমরা? আবার এই বাহুটাকে প্রসারিত করলাম, এখানে একটা বহিবৃত্ত আঁকতে পারি না? আবার এই বাহুটাকে প্রসারিত করলাম, এখানে একটা বহিবৃত্ত আঁকতে পারি না? টোটাল কয়টা বহিবৃত্ত আঁকা যাচ্ছে? 3টা বহিবৃত্ত। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপরে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দাও। এখানে দেওয়া আছে একটা অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু 70 ডিগ্রি আর এক্স ওয়াই এন্ড ওয়াই জেড এর দৈর্ঘ্য কি সমান। এখন ও ওয়াই এবং ও জেড হলো ওয়াই এর জেড অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ড। তো আমাদের এক্স ওয়াই জেড অ্যাঙ্গেলটা চাইছে। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। এখানে কি বলা আছে, এক্স ওয়াই আর এক্স জেড এই বাহু দুইটা কি দৈর্ঘ্য সমান। এখন দুইটা বাহু, একটা ত্রিভুজে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, মান সমান হওয়া মানে কি, বাহুর বিপরীত যে কোণগুলাও সমান হবে। এর মানে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কি হবে, অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে অ্যাঙ্গেল ওয়াই এক্স জেড প্লাস অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড প্লাস অ্যাঙ্গেল এক্স জেড ওয়াই, বাট দুইটা যেহেতু সমান আমি ডিরেক্ট 2 ইন্টু অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড লিখলাম। 2 ইন্টু অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কি হবে, তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আর এটার মান কোশ্চেনে কি অলরেডি দিয়ে রাখছে 70 ডিগ্রি। তাহলে 2 ইন্টু এক্স ওয়াই জেড, এটাকে এই পাশে পক্ষান্তর করে বিয়োগ করলে কত হবে, 110 ডিগ্রি। তাহলে জাস্ট ওয়াই অ্যাঙ্গেল, যেটা আমাদের অ্যাঙ্গেল ওয়াই বা এক্স ওয়াই জেড, ওটার মান কত আসতেছে আমাদের কাছে, 55 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে 55 ডিগ্রি। এরপরে নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যে অ্যাঙ্গেল ওয়াই ও জেড, এই অ্যাঙ্গেলটার মান চাওয়া হয়েছে। তো একটু আগে আমরা এই মাত্র অ্যাঙ্গেল এক্স ওয়াই জেডটার মান পাইছি কত, 55 ডিগ্রি। মানে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি আমরা 55 ডিগ্রি। আর কোশ্চেনে বলাই আছে যে এই যে ওয়াই ও বাহু, ও ওয়াই বাহু, এটা কি করছে, এই মাঝের অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করছে। এর মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত হবে, 55/2 হবে। অ্যাঙ্গেল ও ওয়াই জেড, এটার ভ্যালু কত হবে, 55/2 ডিগ্রি। এটা হলো এই অ্যাঙ্গেলটার ভ্যালু। এখন আমাদের কাছে চাওয়া হয়েছে কোশ্চেনে ওয়াই ও জেড এর মান। এখন এই অ্যাঙ্গেলটা যেহেতু 55/2, এই দুটো অ্যাঙ্গেল সমান আর এটাও সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে, এটাও আমাদের আসবে 55/2। আমরা এই পাশে লিখে নিই, মানে বেসিক্যালি আমাদের অ্যাঙ্গেল ও জেড ওয়াই এটাও হবে 55/2। আচ্ছা, এই দুটো অ্যাঙ্গেল যেহেতু 55/2, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে, এই দুটোর সমষ্টি হবে 55 ডিগ্রি। এখন এই দুটোর সমষ্টি যেহেতু 55 ডিগ্রি, আর থাকে বাকি থাকে কোণ, এই কোণটা, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার মান আমরা কিভাবে বের করব, জাস্ট তিন কোণের সমষ্টি থেকে এই দুটার মান যদি আমরা বের করে দেই, মানে বিয়োগ করে দিই, তাহলে হইতেছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 180 মাইনাস 55 ডিগ্রি। এর মানে আমাদের অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে আমাদের 125 ডিগ্রি।
এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন, আগে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও একটি ব্যাসার্ধ, এই বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যাবে। আচ্ছা, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। বলা হয়েছে এটা একটা বৃত্ত, এটা বৃত্তটার ব্যাসার্ধ, এবং ঠিক এই বিন্দুটাতে কয়টা স্পর্শক আঁকা যাবে। আমরা অলরেডি জানি বৃত্তের যে কোনো একটা বিন্দুতে শুধুমাত্র একটা স্পর্শকই আঁকা যায়। এই একটা স্পর্শকে আঁকা সম্ভব, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? T1। এরপরে আমাদের বলা হয়েছে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তের কেন্দ্র ধরে মধ্যবর্তী দূরত্ব। এটাও খুবই সহজ একটা কোয়েশ্চেন। দুইটা বৃত্ত নেই, এই দুইটা বৃত্ত, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র যেটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র যেটা দৈর্ঘ্য কত আছে, একটু বাঁকা হয়েছে, 3 সেন্টিমিটার। এখন এই দুইটা বৃত্তের কেন্দ্রকে আমরা বহিঃস্পর্শটা এক্স্যাক্টলি হয় ঠিক হয় নাই, স্পর্শ করার ক্ষেত্রে এই বৃত্তটা আরেকটু উপরে হবে। বেসিক্যালি এই যে আমরা যদি কেন্দ্র থেকে ব্যাসার্ধটা অঙ্কন করি, ব্যাসার্ধটা দুই ব্যাসার্ধটা কানেক্টেড থাকবে, মানে একই সরল রেখার মধ্যে থাকবে, চিত্রটা হবে এইভাবে। এখন বহিঃস্পর্শ করলে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অ্যাকচুয়ালি কি? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট এই বৃত্ত দুইটার ব্যাসার্ধের যোগফল। তো একটার ব্যাসার্ধ 5 আর একটার ব্যাসার্ধ 3, তো যোগ করলে আমরা কত পাবো? অ্যান্সার 8 সেন্টিমিটার। এরপরে বলা আছে রম্বসের ক্ষেত্রে। আচ্ছা, তো যেহেতু রম্বসের কথা বলা হয়েছে, আমরা একটা রম্বস এঁকে নেই, পরেই আমরা সবগুলো চেক করি যে কি কি বলছে। রম্বসের ক্ষেত্রে সন্নিহিত বাহুগুলা পরস্পর সমান। রম্বসের ক্ষেত্রে তো 4টা বাহুই পরস্পর সমান হয়, তাহলে সন্নিহিত বাহুগুলা পরস্পর কি সমান, এটা ট্রু। এরপরে বলা হয়েছে সন্নিহিত কোণগুলা পরস্পর সম্পূরক, মানে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হয়। হ্যাঁ, এটাও তো ট্রু। এরপরে বলা হয়েছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করা হয়, এটাও তো ট্রু। তাহলে কি হবে? অ্যান্সার হবে এ, তিনটাই। এরপরে বলা হয়েছে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড এমসিকিউতে যে কোশ্চেন দেওয়া ছিল, ওই কোশ্চেনটাই জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বলা হয়েছে। এবার ডিরেক্ট বলা হচ্ছে উপচাপের উপর দণ্ডায়মান কোণ, আগের মতো সেম প্রসেসে বের করব। উপচাপের উপর দণ্ডায়মান কোণটা আসে কি? একটা স্থূলকোণ। তো অ্যান্সার হবে অপশন ডি। এরপরে বলা আছে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে, আচ্ছা তো এটাও আমরা এঁকে দেখি। দুইটা বৃত্ত পরস্পরকে এভাবে ছেদ করছে, তো এদের মধ্যে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারি? আমরা কি করতে পারি চাইলে, এইভাবে একটা স্পর্শক আঁকা যায় না? স্পর্শকটা ঠিক এইভাবে দুইটা বৃত্তকে ধরো স্পর্শ করবে, এইভাবে। সেম ভাবে বৃত্তটার এই পাশে একটা স্পর্শক আঁকা যায় না, যেটা এই পাশ থেকে বৃত্ত দুইটাকে স্পর্শ করবে। তো আমরা কি দেখতেছি যে দুইটা বৃত্ত যে পরস্পরকে ছেদ করে, আমরা বেসিক্যালি দুইটা স্পর্শক পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে? তাদের মধ্যে সাধারণ স্পর্শক থাকবে দুইটা। তো এরপরে বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণটা কত। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে কি পরস্পর বিপরীত দুইটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। একটা যদি 75 হয় আর একটা কি হবে? 180 মাইনাস 75, তাহলে অ্যান্সার কত? 105 ডিগ্রি। এরপরে দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব? ট্রাপিজিয়াম কি আমরা আঁকতে পারবো দুইটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে? না। আয়তক্ষেত্র আঁকতে পারবো আমরা দুইটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে? দুইটা কর্ণের যদি আমাদের দৈর্ঘ্য দেওয়া থাকে, বাট আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো কর্ণ দুইটা হয় না, দুইটা কর্ণের দৈর্ঘ্য তো সমানই হয়। তাই তো কোশ্চেনে দুইটা কর্ণ তো বলতো না, বলতো যে জাস্ট একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো আয়তক্ষেত্র হবে না। সামান্তরিকের ক্ষেত্রে দুইটা কর্ণের দৈর্ঘ্য দিলেও আমরা তো আঁকতে পারবো না সামান্তরিকটা, জাস্ট একমাত্র রম্বসটা আঁকা যাবে। কিভাবে? কারণ রম্বসের ক্ষেত্রে কর্ণ দুইটা পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওই থিওরিটা ব্যবহার করে ধরো আমরা এই কর্ণের অর্ধেকটা নিলাম, দেন এটার উপর লম্বভাবে আরেকটা কর্ণ আঁকলাম, পরে ওই কর্ণের অর্ধেকটা নিলাম, আবার কানেক্ট করে দিলে আমরা কি পাবো? আমাদের রম্বসটা পেয়ে যাব।
তো অ্যান্সার হবে সি, রম্বস। এরপরে বলা হয়েছে কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর বাহুর দুটি সমষ্টি বি। তো ত্রিভুজের সাধারণ ধর্ম অনুযায়ী আমরা জানি যে দুই বাহুর সমষ্টি কি হবে, অপর বাহু থেকে বড় হবে, সো এটা ট্রু। এরপরে বলা হয়েছে ভূমি সংলগ্ন একটা কোণ অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, আবার প্লাস 180 থেকে ছোট হইতে হবে, কারণ তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। সো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা অ্যাঙ্গেল তো 180 উপরে বা 180 সমান হওয়া সম্ভব না। এরপরে বলা আছে এক্স ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে। হ্যাঁ, আমাদের যে এক্স অ্যাঙ্গেলটা আছে এটা ধরো ভূমিটা নিছি, এই পাশে তো আনতে পারি, বা ধরো ভূমির আমরা এ পাশ থেকেও নিতে পারি, দুইটাই তো কারেক্ট। এর মানে এখানে তিনটাই কারেক্ট, অ্যান্সার হবে ডি। এরপরে বলা আছে একটা চিত্র দাও আমাদের কাছে, বলা হয়েছে হাফ অফ এসআরটি কত হবে। তো এই যে আমাদের এসপি কিউ এটার ভ্যালুটা আমাদের কাছে দিয়ে রাখছে 70 ডিগ্রি। তো আমরা আবার কি জানি এটা কি একটা, এটা হচ্ছে একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এদের ক্ষেত্রে কি হয় বিপরীত কোণদ্বয় যোগফল কি হয় 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাকচুয়ালি এই যে এসআর কিউ অ্যাঙ্গেলের মান কত হবে 180 মাইনাস 70 ডিগ্রি, তাহলে কত হবে 110 ডিগ্রি। যদি 110 ডিগ্রি হয় তাহলে এসআরটি আবার কি হবে, এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর এটা যদি স্থূলকোণ হয় এটা হচ্ছে সূক্ষ্মকোণটা, দুইটা সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে আবার এসআরটি হবে 180 মাইনাস 110, এর মানে এসআরটি হবে আমাদের কত 70 ডিগ্রি। এখন এসআরটি যদি 70 ডিগ্রি হয় হাফ অফ এসআরটি কত হবে 35 ডিগ্রি। এরপরে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ মানে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত দাও, এখানে এ ও বি 80 ডিগ্রি হলে এসিবি কত। খুবই সিম্পল একটা কোশ্চেন, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এসিবি হচ্ছে একই চাপের উপর বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কত হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, 80/2, মানে কত হবে অ্যান্সার 40 ডিগ্রি। এরপর হচ্ছে পিকিউআর একটা ত্রিভুজ বলা আছে, এটা আঁকার জন্য কোন তথ্যগুলাতে আঁকা সম্ভব, মানে জাস্ট কোন ইনফরমেশন গুলা থাকলে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। তিনটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা দিয়ে কি ত্রিভুজটা আঁকা সম্ভব, র্যান্ডমলি ধরো তিনটা অ্যাঙ্গেল দেওয়া, না এটা নিয়ে আমরা ত্রিভুজটা আঁকতে পারতেছি না, যদিও তিনটা কোণ যোগ করলে কত 180 হচ্ছে, আমরা আঁকতে পারতেছি না। এক্ষেত্রেও তিনটা অ্যাঙ্গেল যোগ করলে কত 180 হচ্ছে, স্টিল আমরা ত্রিভুজটা আঁকতে পারতেছি না। এইখানে যে দেখো দেওয়া আছে তিনটা বাহুর দৈর্ঘ্য, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য যোগ করলে কত হবে 11, যেটা কি এই বাহুর সমান, এটা কি কখনো সম্ভব না, মানে এটাও বাস্তব না। বাট এই ক্ষেত্রে দুইটা বাহু যদি আমরা যোগ করি, 6 আর 9 যোগ করলে 15, এই বাহুর থেকে বড় আসতেছে, আবার 9 আর 12 যোগ করলে কত 21, এটা থেকে বড় আসতেছে, আবার 12 আর 6 যোগ করলে 18, এটা থেকে বড় আসতেছে, মানে এখানে ত্রিভুজ আঁকা যাবে। আর তিনটা বাহু নিয়ে কি ত্রিভুজ আঁকা যায়, ধরো এই একটা রেখা নিলাম, পরে এক বাহু অনুযায়ী আমরা ছেদ করলাম, দেন এই ছেদ বিন্দু থেকে একটা দৈর্ঘ্য অনুযায়ী চাপ নিলাম, এই ছেদ বিন্দু থেকে আরেকটা দৈর্ঘ্য অনুযায়ী চাপ নিলাম, পরে কানেক্ট করে দিলে তো আমরা কি পাবো, আমাদের ত্রিভুজটা পেয়ে যাব। এর মানে হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। এরপরে 24 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে পরিসীমা এবং একটি কোণের মান জানা থাকলে কোনটি আঁকা সম্ভব। এখন পরিসীমা ও একটি কোণের মান জানা থাকলে কোনটি আঁকা সম্ভব, এটার একটা ট্রিকি কোয়েশ্চেন। কেন এটা ট্রিকি কোয়েশ্চেন, কারণ তোমাকে যদি বলতো শুধু পরিসীমা জানা থাকলে কোনটা আঁকা সম্ভব, তুমি বলে ফেলতা ডিরেক্ট বর্গ। এখানে একটা কোণ জানা থাকলে কোনটি আঁকা সম্ভব, এক্ষেত্রে আমরা বর্গ বলতে পারি যে ভাইয়া কোশ্চেনে তো হয়তো এমন বলতে পারে, বা আমি এরকম ধরে রাখতে পারি যে আমার কাছে পরিসীমা আছে আর আমার কাছে একটা কোণ জানা ওটা 90 ডিগ্রি, তো ওই সেন্সে আমি বলতে পারি যে এটার অ্যান্সারটা বর্গ হবে। বাট এই কেসে এটার অ্যান্সারটা বর্গ হবে না। কেন, কারণ এখানে স্পেসিফিক্যালি একটা কোণ বলতে তোমাকে বোঝা হয়েছে কোণটা যে কোনো কোণ হইতে পারে। তো যে কোনো কোণ বলা থাকলে পরিসীমার সাহায্য নিয়ে আমরা আসলে কোনটা বের করতে পারি, আমরা বের করতে পারি হচ্ছে রম্বস। ধরো রম্বসের একটা সূক্ষ্ম কোণ দেওয়া আছে, দেন আমরা এই বাহুটা নিলাম, ওই কোণটার সাথে এই বাহুটা নিলাম, দেন কি এখান থেকে বাহুর দৈর্ঘ্য অনুযায়ী দুটা বৃত্তচাপ আঁকলে কি আমরা রম্বসটা আঁকিয়ে ফেলতে পারবো। সো এইটার অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি রম্বস, কে আবার বর্গ দাগাই ফেলো না। এরপরে ফাইনাল কোশ্চেন আমাদের বলছে ওএ একটা ওএ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার বলা আছে। এখন বলা হইতেছে এখানে পরিধি ইকুয়ালস টু 10 পাই সেন্টিমিটার। আচ্ছা পরিধি ইকুয়ালস টু কি 2 পাই আর, 2 পাই আর, আর ইকুয়ালস টু কত, এখানে 5 সেন্টিমিটার দেওয়া ব্যাসার্ধ,
তাহলে পরিধি ইকুয়ালস টু কত আসতেছে 10 পাই। সো এই শর্তটা কারেক্ট আছে, ওকে। এরপর ক্ষেত্রফল ইকুয়ালস টু 25 পাই স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তো এটা কি সত্য? আমাদের বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কয়ার। তো পাই ইন্টু আর স্কয়ার, আর এর মান কত 5, তো 5 স্কয়ার করলে কত হবে 25, 25 পাই বর্গ সেন্টিমিটার। এর মানে কি ক্ষেত্রফলটাও ঠিক আছে। এরপর বলা হয়েছে এবি চাপের দৈর্ঘ্য। এখন কোন চাপের দৈর্ঘ্য আমরা কি জানি, এবি ধর একটা চাপ আছে, চাপের দৈর্ঘ্য যদি আমরা রেডিয়ান এককে নেই তাহলে কি হবে আর থিতা। এখন আর এর মান এখানে কত 5, আর থিতার মান এখানে কত ডিগ্রিতে 30 ডিগ্রি আছে, তাহলে রেডিয়ানে কত হবে π/6। এখন রেডিয়ানে আসবে π/6, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে, আমাদের অ্যান্সারটা আসতেছে 5 π/6। এটাই হলো আমাদের অ্যান্সার। তো চাপের দৈর্ঘ্য মিলে গেছে, এর মানে কি এটা তিনটাই কারেক্ট। সো হোপফুলি তোমরা হয়তো সবগুলাই এমসিকিউ বুঝতে পারছো, তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। স্টিল তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এগেইন আমাদের গ্রুপে শেয়ার করতে পারো। অ্যান্ড আজকের ক্লাসটা করার জন্য সবাইকে থ্যাংক ইউ।